আজকে আমরা পরিবেশ সংক্রান্ত বিভিন্ন যে সম্মেলনগুলো সেগুলো নিয়ে আলোচনা করব। আমাদের সিলেবাসের একটা খুব গুরুত্বপূর্ণ অংশ এনভায়রনমেন্ট, এবং তার মধ্যে বিভিন্ন যে পরিবেশ সংক্রান্ত সম্মেলন সারা বিশ্ব জুড়ে হয়েছিল, তার মধ্যে থেকে বিভিন্ন ফ্যাকচুয়াল ইনফরমেশন, এর ইম্পর্টেন্স ইত্যাদি বিষয় নিয়ে প্রচুর প্রশ্ন আসার কিন্তু সম্ভাবনা রয়েছে। তো আমরা এগুলো পরপর ডিটেলে স্টাডি করব। প্রথমত রামসার সম্মেলন, রামসার সাইট। তো রামসার সম্পর্কে আপনারা কম বেশি জানেন যে 1971 সাল নাগাদ ইরানের রামসার শহরে একটা সম্মেলন হয়েছিল, যেটা মূলত ওয়েটল্যান্ড অর্থাৎ জলাভূমির সংরক্ষণের জন্য এই সম্মেলনটা করা হয়। কবে করা হয়েছিল, ডেটটা ইম্পর্ট্যান্ট, 2 ফেব্রুয়ারি 1971। তো সারা পৃথিবীতে বিভিন্ন যে লবণাক্ত জলের বাস্তুতন্ত্র, স্বচ্ছ জলের বাস্তুতন্ত্র, বিভিন্ন জলাভূমি রয়েছে, তার বিভিন্ন প্রজাতি, তাদের সংরক্ষণ, এটা ছিল এর মূল উদ্দেশ্য। 1971 এটা হলো, সম্মেলনটা হলো, এবং এটা কার্যকরী হচ্ছে কিন্তু 1975 সালে। এই সময়টা মনে রাখবেন, 1975 কিন্তু এটা কার্যকরী হয়েছিল। বিভিন্ন এরকম ধরনের প্রশ্ন কিন্তু হয়ে থাকে যে এটা কবে থেকে কার্যকরী হচ্ছে। 1975 এটা কার্যকরী হয়, এবং আলটিমেটলি 1990 সাল নাগাদ গিয়ে যে সমস্ত দেশ এই চুক্তিতে স্বাক্ষর করেছিল, সেই চুক্তির যে সুপারিশগুলো ছিল, যেগুলো করতে হবে, সেইগুলো তারা গ্রহণ করে এবং বাস্তবে সেটা প্রয়োগ করা শুরু করে। এখন এখানে আর একটা বিষয় গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আমরা এই ওয়েটল্যান্ড কাকে বলবো। আমরা নানা ধরনের জলাভূমির কথা জানি, কিন্তু রামসার সম্মেলনে যে মূল যে বিষয়টা, জলাভূমি সংরক্ষণ, ওয়েটল্যান্ড, সেই ওয়েটল্যান্ড আমরা কাকে বলবো, স্পেসিফিক ডেফিনেশনটা কি, সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এবং এটা থেকেও প্রশ্ন আসার একটা সম্ভাবনা রয়েছে। এটাকে বলতে পারবেন কাকে জলা জায়গা কাকে বলা হয়, ওয়েটল্যান্ড কাকে বলা হয়? ওয়েটল্যান্ড, দেখুন, যেগুলো স্যাঁতস্যাঁতে জলাভূমি, খাল, বিল, উপকূলীয় অঞ্চল, ভাটার সময় যাদের গভীরতা 6 মিটারের বেশি হয় না, 6 মিটার, এই 6 মিটার, এই নাম্বারটা মনে রাখবেন, এটা মোস্ট ইম্পর্ট্যান্ট বিষয়। এবং এখানে কিন্তু শুধুমাত্র যে প্রাকৃতিক জলাভূমিগুলোকেই অন্তর্ভুক্ত করা হয়েছে তা নয়, যেগুলো আর্টিফিশিয়াল, মানুষ যেগুলো ম্যানমেড, মানুষ তৈরি করেছে, সেইগুলো কিন্তু এর মধ্যে অন্তর্ভুক্ত। তো বিভিন্ন ধরনের ধারা রয়েছে, বিভিন্ন আর্টিকেল, যেমন যে কোনো চুক্তিপত্রে থাকে, বিভিন্ন আর্টিকেলে বিভিন্ন বিষয় নিয়ে বলা রয়েছে। এখন যে মোস্ট ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেনটা এখান থেকে করা হয় বা করা হবে, সেটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার। অর্থাৎ ভারতবর্ষের ক্ষেত্রে মোট ওয়েটল্যান্ড এই মুহূর্তে কটা রয়েছে, রামসার সাইট এই মুহূর্তে কতগুলো রয়েছে বলতে পারবেন? এই মুহূর্তে রামসার সাইটের সংখ্যা কতগুলো ভারতে? এই মুহূর্তে ভারতে মোট রামসার সাইট রয়েছে 2025 ফেব্রুয়ারি পর্যন্ত। রামসার সাইটের যে সংখ্যা, সেটা হচ্ছে 89। ঠিক আছে, এটা জানুয়ারি 2023 পর্যন্ত ছিল, কিন্তু পরে বর্তমান সময়ে দাঁড়িয়ে ফেব্রুয়ারি 2025 অনুযায়ী 89টা রামসার সাইট এই মুহূর্তে বর্তমানে ভারতের ক্ষেত্রে রয়েছে।
এবং আমাদের পশ্চিমবঙ্গের খুব গুরুত্বপূর্ণ দুটো সাইটের কথা আমরা জানি, একটা হচ্ছে সুন্দরবন আর একটা হচ্ছে পূর্ব কলকাতা জলাভূমি। পূর্ব কলকাতা জলাভূমি। আচ্ছা, সুন্দরবনকে রামসার সাইট ঘোষণা করা হচ্ছে কবে, এটা বলতে পারবেন? এটাও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। স্যার 1991-এ। তাই কি? সুন্দরবনকে অনেক পরে রামসার 2019। সাইট, হ্যাঁ বলুন। হ্যালো। হ্যাঁ, বলছি 2019-এ। 2019-এ, ঠিক 2019-এ জানুয়ারি নাগাদ সুন্দরবনকে ওয়েটল্যান্ড ঘোষণা করা হয়, রামসার সাইট হিসেবে ঘোষণা করা হয়। এইটা খুব গুরুত্বপূর্ণ। এই লো টাইড যখন হয়, ভাটার সময়ে 6 মিটার অতিক্রম করে না, ঠিক আছে, সেইটা হচ্ছে আমরা জলাভূমি ডেফিনেশনের মধ্যে নিয়ে আসব, এটা মনে রাখবেন। আর যে যে পয়েন্টগুলো আমি বললাম সেইখান থেকে কিন্তু প্রশ্ন তৈরি হবে। এবং এর সাথে আমরা পূর্ব কলকাতা জলাভূমিটাও বলবো। পূর্ব কলকাতা জলাভূমি এটা 2002 সাল নাগাদ রামসার সাইট ঘোষণা করা হয়েছিল। ঠিক আছে, এটা হলো। এবার স্টকহোম সম্মেলন। স্টকহোম শহরে এই সম্মেলনটা হয়েছিল। স্টকহোম সম্মেলন 1972 সালে হয়েছিল, অর্থাৎ রামসার সাইটের ঠিক পরেই, রামসার সাইট নয়, রামসার সম্মেলনের ঠিক পরেই এই সম্মেলনটা হয়েছিল পরের বছর সুইডেনের স্টকহোম শহরে। এবং এটা ছিল ইউনাইটেড নেশন থেকে পরিবেশ সংক্রান্ত আন্তর্জাতিক সম্মেলন। ইউনাইটেড নেশনের কিন্তু এটা ছিল, এটা মনে রাখবেন। এবং এই সময়ে কিন্তু আমাদের পরিবেশের সম্পর্কে সচেতনতার যে লেভেল, বর্তমান যে লেভেল পরিবেশ সম্পর্কে সচেতনতার, সেই সময় কিন্তু তার ছিটে ফোটাও ছিল না, খুব সামান্য ছিল। এবং এটা প্রাথমিকভাবে এই সম্মেলনটা আহ্বান করা হয়। এবং এই সম্মেলন থেকে ইউএনইপি গঠন করা হয়। এর আগে কিন্তু ইউএনইপি এই সংস্থাটা ছিল না। স্টকহোমে অনেকগুলো দেশ, বুঝতেই পারছেন, ইউনাইটেড নেশনের সম্মেলন, 100টারও বেশি দেশ সেখানে পার্টিসিপেট করে। এবং সেখানে আলোচনা থেকে উঠে আসে যে একটা পরিবেশ সংক্রান্ত স্পেসিফিক একটা আলাদা সংস্থার প্রয়োজন আছে ইউনাইটেড নেশনের মধ্যে। আমরা পরিবেশ সংক্রান্ত অনেক সংস্থার কথা জানতে পারি, কিন্তু স্পেসিফিক একটা সংস্থা থাকা প্রয়োজন, ইউনাইটেড নেশনের একটা আলাদা সংস্থা থাকা প্রয়োজন, সেটা এই সম্মেলনের মাধ্যমে উঠে আসে। রাষ্ট্রসংঘের অধীনেই এটা তৈরি করা হবে। তো ইউনাইটেড নেশন এনভায়রনমেন্ট প্রোগ্রাম, ইউএনইপি, কেনিয়ার নাইরোবিতে হেডকোয়ার্টার রয়েছে ইউনাইটেড নেশন এনভায়রনমেন্ট প্রোগ্রাম। এবং এনভায়রনমেন্ট সংক্রান্ত বিভিন্ন বিষয় এরা পরিচালনা করে, গবেষণা থেকে শুরু করে বিভিন্ন ফান্ডিং থেকে শুরু করে অনেক কিছু এরা কিন্তু পরিচালনা করে। সেটাতে আমরা পরে আসবো, কিন্তু আমরা মূলত এখানে সম্মেলনগুলো নিয়ে আলোচনা করছি। এবং এটার আরেকটা ইম্পর্টেন্স হচ্ছে 5 জুন, এটাকে আমরা বিশ্ব পরিবেশ দিবস হিসেবে পালন করে থাকি। তো এই সম্মেলনেই কিন্তু এটা ঠিক হয়েছিল। এবং এটা ছিল পরিবেশ সংক্রান্ত প্রাথমিক সম্মেলনের মধ্যে একটা অন্যতম, স্টকহোম। এবং মোট 26টা নীতি এই সময় নির্ধারিত হয়, যেটাকে স্টকহোম ডিক্লারেশনও বলা হয়। খুব স্বাভাবিক বিষয়, একটা এত বড় সম্মেলন হচ্ছে, সেখানে নিশ্চয়ই কিছু সিদ্ধান্ত নেওয়া হবে, এইগুলো আমরা পালন করব ইত্যাদি ইত্যাদি। তো সেই 26টা নীতি, যেটাকে আমরা স্টকহোম ডিক্লারেশন বলি, যে পরিবেশকে এইভাবে আমরা সংরক্ষণ করব, এইভাবে আমরা পরিবেশের সাথে ট্রিট করব, এই সমস্ত বিষয় এখানে হলো। এরপরে আমরা চলে আসব নাইরোবি। নাইরোবি সম্মেলন, যেটা কবে হচ্ছে 1985। আমরা কিন্তু একদম টাইম অনুযায়ী, একদম সময় অনুযায়ী এগুলো আলোচনা করছি পরপর। নাইরোবি 1985,
85-তে কেনিয়াতে রয়েছে নাইরোবি, এবং পরিবেশের সাস্টেনেবল ডেভেলপমেন্টের যে বিষয়টা সেটা এখানে আলোচনা করা হয়। তো এখানে খুব বেশি গুরুত্বপূর্ণ ইনফরমেশান বা গুরুত্বপূর্ণ বিষয় এখানে নেই। মোটামুটি এটা 1985 নাগাদ হয়েছিল, এবং যেহেতু নাইরোবিতে ইউএনইপির হেডকোয়ার্টার রয়েছে সেই কারণে এটা কিন্তু একটু গুরুত্বপূর্ণ, এবং মূল উদ্দেশ্য যেটা ছিল সেটা হচ্ছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট। এইটুকু এখানে জানলেই চলবে। নেক্সট, ভিয়েনা সম্মেলন। আচ্ছা, ভিয়েনা সম্মেলন সম্পর্কে আপনাদের কিছু জানা আছে সেটা বলুন। ভিয়েনাটা কোথায় রয়েছে? হ্যালো, ভিয়েনা কোথাকার শহর? অস্ট্রিয়া। অস্ট্রিয়া। এটা ওজোন স্তরকে সুরক্ষা দিতে হবে, তার জন্য যে প্রাথমিক সম্মেলনটা ছিল সেটা ছিল ভিয়েনা সম্মেলন। 1985-তেই এটা কিন্তু করা হয়েছিল। এবার এখানে একটা প্রশ্ন আসবে যে ওজোন হোল, এই ওজোন হোল এটা কবে আবিষ্কার হচ্ছে? আমরা ওজোন স্তরের সুরক্ষার কথা বলছি, তো ওজোন গহ্বর যে তৈরি হচ্ছে সেটা কবে নাগাদ আমরা জানতে পেরেছিলাম? দেখুন, এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। ওজোন স্তর সম্পর্কেই যখন আলোচনা হবে তখন কিন্তু এটা আসবে। 1985-তেই এটা আবিষ্কার হয়েছিল, এবং এটা কে আবিষ্কার করেছিলেন মনে আছে? জেসি ফারম্যান। ফারম্যান, ঠিক, জিও ফারম্যান। তিনি আন্টার্কটিকায় গবেষণা চালিয়ে এই ওজোন গহ্বরের কথা জানতে পারেন। যাই হোক, এই ওজোন স্তরের সুরক্ষার জন্য তারপরে সম্মেলন হয়, এবং দেখুন এটা 85-তেই হয়ে যাচ্ছে, কিন্তু এই সম্মেলনটা 85-তেই হয়ে যাচ্ছে, এবং তারপরে পরিবেশবিদরা, আবহবিদরা, বিশ্বের যারা নেতা তারা বুঝতে পারছেন যে এটা যথেষ্ট নয়, আরও একটা সম্মেলনের প্রয়োজন আছে ওজোনকে সংরক্ষণ করার জন্য। ঠিক আছে, আমি এটা রিলেট করার জন্য এই সালটা জিজ্ঞাসা করলাম। এই 1985-তেই এই ঘটনা হচ্ছে, ভিয়েনা কনভেনশন হচ্ছে, এবং তারপরে কিন্তু 2 বছর পরে 87-এ মন্ট্রিল প্রোটোকল কিন্তু নিয়ে আসা হচ্ছে, যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তো এইখানে আরও অনেক বিষয় উঠে আসবে। মন্ট্রিল প্রোটোকল যেটা 1987-তে হয়েছিল। কোথায় হয়েছিল? হ্যালো, মন্ট্রিল প্রোটোকল মন্ট্রিল শহরে হয়েছিল। যাই হোক, এটা কবে হয়েছিল, ডেটটা মোস্ট ইম্পর্ট্যান্ট। কোন দিন হয়েছিল এটা? ওজোন দিবস কবে পালন করা হয়? 16ই সেপ্টেম্বর। ঠিক, 16ই সেপ্টেম্বর পালন করা হয়। কেন? কারণ এই দিনটাতেই মন্ট্রিল প্রোটোকল
এই সম্মেলনটা মন্ট্রিল শহরে 1987-তে 16ই সেপ্টেম্বর এই সম্মেলনটা অনুষ্ঠিত হয়েছিল। তো এখানে এই সম্মেলনে মূল উদ্দেশ্য তো বোঝাই যাচ্ছে যে ওজোন স্তরকে প্রোটেকশন দিতে হবে, কিন্তু এখানে অনেক কিছু বিষয় উঠে আসে। এখানে মাত্র 24টা দেশ, এখানে কিন্তু স্বাক্ষর করেছিল এবং এটা বাধ্যতামূলকভাবে কার্যকরী করা হয়। বিভিন্ন যে এই যে প্রভিশনসগুলো ছিল সেটা কার্যকরী করা হয় বাধ্যতামূলক, অনেক পরে করা হয়েছিল, 89 নাগাদ করা হয়েছিল, কিন্তু বাধ্যতামূলকভাবে করা হয়। এবং এখানে ওজোন স্তর ধ্বংস করার যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সিএফসি মোট 5টা আলাদা আলাদা সিএফসিকে এখানে চিহ্নিত করা হয়। সিএফসি 111, 113, 115, 112 এবং 114। তো যাই হোক, এটা ধীরে ধীরে আরও অনেক দেশ এই চুক্তির মধ্যে আসে, ওজোন স্তরের গুরুত্ব সকলেই জানে, এবং পরবর্তীতে বিভিন্ন রকম ফান্ড তৈরি করা হয়, মাল্টিল্যাটারাল ফান্ড ফর প্রোটেকশন অফ ওজোন লেয়ার। তো সেই ফান্ডগুলো পরিচালনা কারা করে? একটু আগেই বলছিলাম ইউএনইপির কথা, ইউনাইটেড নেশন এনভায়রনমেন্ট প্রোগ্রাম। এছাড়া তার সাথে ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রামও আছে, আর ইউনাইটেড নেশন ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ইউএনআইডিও, ওয়ার্ল্ড ব্যাংক, এরা ফান্ডিং করে, তহবিল এরা তৈরি করে। কারণ ওজোন স্তরকে যেমন করে হোক রক্ষা করতে হবে, ওজোন স্তরের গুরুত্ব বা ওজোন স্তর না থাকলে কি হতে পারে সেটা কিন্তু কম বেশি সকলেই জানে। তো আরেকটা প্রশ্ন এখানে হয় যে মন্ট্রিল প্রোটোকলে সর্বশেষ স্বাক্ষর করেছিল কোন দেশ, কত সালে? তো 2012 সাল নাগাদ দক্ষিণ সুদান 197তম দেশ হিসাবে এই মন্ট্রিল প্রোটোকলে কিন্তু অংশ নিয়েছিল, চুক্তি স্বাক্ষর করেছিল। তো যাই হোক, বিভিন্ন সাফল্য ব্যর্থতা আছে, কিন্তু আমরা বর্তমানে জানতে পেরেছি যে ওজোন স্তর কিন্তু কিছুটা আগের যে পরিস্থিতি ছিল সেটা কিন্তু অনেকটাই রিকভার করা সম্ভব হয়েছে। এরপর আমরা মোস্ট ইম্পর্ট্যান্ট রিও আর্থ সামিট, ইউএনসিইডি, এটা সম্পর্কে আলোচনা করব। এটা আপনারা জানেন। আচ্ছা, প্রথমে ইউএনসিইডি এর ফুল ফর্ম জিজ্ঞাসা করব। ইউএনসিইডি, রিও সামিটটাকেই কিন্তু ইউএনসিইডি বলা হয়। হ্যালো, চেষ্টা করুন। ইউএনসিইডি, ইউনাইটেড নেশন কনফারেন্স অন এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট, ইউনাইটেড নেশন কনফারেন্স অন এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট, এটাকেই আমরা রিও সামিট বলি বা আর্থ সামিট বলি। তো দেখুন, একটা জিনিস কি দেখবেন, এরকম সম্মেলনগুলো কখনো 10 বছর অন্তর, 5 বছর অন্তর, 20 বছর অন্তর এরকম সম্মেলনগুলো হয়। তো 1972 সালে স্টকহোম সম্মেলন ছিল
প্রথম বিশ্ব সচেতনতা সম্মেলন। ঠিক আছে, মানে পরিবেশ সংক্রান্ত সচেতনতা, যেটা আমি প্রথমে বলছিলাম যে সেই সময় কিন্তু খুব একটা সারা দেশের বিভিন্ন দেশের যারা নেতাস্থানীয় বা যারা পরিবেশবিদ সকলে কিন্তু এই এনভায়রনমেন্ট বিষয়টা নিয়ে এতটা চিন্তিত ছিল না। জাস্ট একটা প্রথম সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে 1972-এ ফার্স্ট। ঠিক 20 বছর পরে 92-তে পরিবেশ সংক্রান্ত সম্মেলনটা হলো, এবং এই 1992 আস্তে আস্তে আমরা কিন্তু পরিবেশের যে অবনমন সেটা সম্পর্কে অনেকটাই ধারণা পেয়েছি, অনেকটাই মানুষ জানতে পেরেছে যে সত্যি সত্যি পরিবেশ কিন্তু রীতিমতো খারাপ হচ্ছে এবং তার ফলাফলটা ভবিষ্যতে ভালো হবে না। সেই কারণে এই সম্মেলনটা অনুষ্ঠিত, এবং আমরা জানি যতগুলো সম্মেলন হয়েছে এখনও পর্যন্ত তার মধ্যে রিও সামিট, আর্থ সামিটটা কিন্তু সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। আচ্ছা, 92-তে হলো। এরপরে আরও 20 বছর পরে আমরা কিন্তু জানতে পারবো যে 2012 নাগাদ আবারও রিও শহরে একটা হচ্ছে, যেটাকে আমরা রিও +20 বলি, রিও আর্থ সামিট 2012। সেখানেও কিন্তু আরেকটা এরকম সম্মেলন হয়েছিল। তো 4টে পর্বেতে এটা অনুষ্ঠিত হয়েছিল এবং মোট 178টা দেশ সদস্য হিসেবে অংশ নিয়েছিল। তো এই প্রত্যেকটা ইনফরমেশান কিন্তু এখানে মনে রাখতে হবে। আর এখানে বিভিন্ন রকম রিও ডিক্লারেশন নিয়ে আসা হয় এবং সাস্টেনেবল ডেভেলপমেন্টের উপরেই কিন্তু জোর দেওয়া হয়েছিল। বিভিন্ন বিষয় রয়েছে, বিভিন্ন প্রভিশনস রয়েছে, আমরা সবগুলোতে এখানে যাব না, কিন্তু এই যে এক একটা পার্ট, রিও +5 1997-তে এটা হয়েছিল। কোথায় হয়েছিল? নিউ ইয়র্ক, ইউনাইটেড স্টেটস, নিউ ইয়র্ক, যেটা আমরা রিও +5 বলি। রিও +10 2002-তে জোহানেসবার্গ, দক্ষিণ আফ্রিকা, জোহানেসবার্গ 2002-তে এটা হয়েছিল। ঠিক আছে, এইটুকু এখানে মনে রাখলেই চলবে পরপর। এবং তারপরে আমরা দেখব 2012-তে, যেটা এইমাত্র আলোচনা করলাম, যে রিও +20 আরও 20 বছর পরে, এবং এখানেই গ্রিন ইকোনমি তৈরি করা হয়। এরপর আমরা চলে আসব আর একটা মোস্ট ইম্পর্ট্যান্ট বিষয়, সেটা অ্যাজেন্ডা 21। আচ্ছা, অ্যাজেন্ডা 21 সম্পর্কে আমি প্রথমে জিজ্ঞাসা করব, আপনারা কি জানেন একটু বলুন। অ্যাজেন্ডা 21 এটা কি ছিল? এই সম্পর্কে যে যাবতীয় যতটুকু এখান থেকে জানা আছে সেটা একটু বলার চেষ্টা করুন। স্যার, ব্রাজিলের ওই রিও ডি জেনিরো শহরে যে মানে ওই পরিবেশ সম্পর্কিত যে 21 দফা কর্মসূচি নেওয়া হয়েছিল, সেটাই তো এজেন্ডা 21 নামে পরিচিত। হ্যাঁ, ঠিকই আছে। এই যে বসুন্ধরা সম্মেলন হলো, সেখানে মোট 21 দফা কর্মসূচি নেওয়া হয়, বৃহৎ কর্ম পরিকল্পনা, প্রায় 700 পৃষ্ঠার 40টা অধ্যায় তার মধ্যে ছিল। তো একটা বিস্তৃত, কিন্তু মোট 21টা সেখানে পরিকল্পনা, কার্যপরিকল্পনা ছিল আমরা বলতে পারি পরিবেশ উন্নয়নের জন্য। এর মধ্যে বিভিন্ন বিষয় রয়েছে।
দারিদ্র্য দূরীকরণ, জনসংখ্যা স্থিতিশীলতা, স্থিতিশীল জনবসতি, বায়ুমণ্ডলকে রক্ষা করা, বনচ্ছেদন, যত রকমের পরিবেশ সংক্রান্ত বিষয় রয়েছে সব নিয়ে এখানে কিন্তু আলোচনা করা হয়, অর্থাৎ কর্মসূচি নেওয়া হয়। আলটিমেটলি আমরা বলতে পারি শেষ পর্যন্ত যে এটা বসুন্ধরা সম্মেলনেরই অংশ, এটা আলাদা কিছু নয়, এটা নেওয়া হয়েছিল সেই সময়তেই। তো বসুন্ধরা সম্মেলন কিন্তু আলটিমেটলি খুব একটা ফলপ্রসূ হয়নি, ব্যর্থ হয়েছিল বলা যায়। যদিও বিভিন্ন সময় আরও সম্মেলনগুলো হয়েছিল। এবং এখানে আর একটা খুব ইন্টারেস্টিং বিষয় আসবে যে এত যে সম্মেলনগুলো হয়েছে বিভিন্ন দেশে কিন্তু বিভিন্ন রকম মতামত রয়েছে। যেমন আমেরিকার মতামত হচ্ছে, দেখবেন যারা দক্ষিণপন্থী দল তাদের মতামত হচ্ছে পরিবেশ দূষণ বলে কিছু নেই। আমেরিকা বা যারা ডেভেলপ কান্ট্রি তাদের এই সমস্ত দেশগুলো তাদের ডেভেলপমেন্টাল কাজকর্মকে বন্ধ করানোর জন্য এটা করানো হচ্ছে, এরকম তাদের বক্তব্য। যেগুলো ডেভেলপিং কান্ট্রি আছে, আন্ডার ডেভেলপ কান্ট্রি আছে, সবার আলাদা আলাদা রকমের বক্তব্য এবং সবার আলাদা আলাদা রকমের ইস্যু। কেউ কেউ বলবে যে আমরা আমাদের ডেভেলপমেন্টটা থামাবো কেন, ব্রাজিল বলবে আমি আমাজনের জঙ্গল পুড়িয়ে আমি সেখানে কৃষিক্ষেত্র বানাবো, সেখানে শিল্প বানাবো, কে কী বলবে। তো এরকম বিভিন্ন দেশের বিভিন্ন রকম কনফ্লিক্ট আছে। এরকম একটা কনফ্লিক্ট হচ্ছে নর্থ সাউথ ডিবেট, পরিবেশ দূষণ এবং প্রতিকার কীভাবে করা হবে। এবং এই নর্থ উত্তরের যে দেশ সেগুলো হচ্ছে আমেরিকা, ইংল্যান্ড, ফ্রান্স, জাপান, G8 কান্ট্রি, তাদেরকে আমরা নর্দার্ন ব্লকের মধ্যে ফেলব। আর সার্দার্ন ব্লকে ভারত, বাংলাদেশ, জিম্বাবুয়ে, কেনিয়া, এই দেশগুলো। তো এই নর্দার্ন ব্লক কী করলো, OECD নামক একটা সংস্থা তারা তৈরি করে তাদের ব্যক্তিগত অর্থনৈতিক স্বার্থ সুরক্ষিত রাখার জন্য। কারণ এইসব আন্তর্জাতিক সম্মেলনে কি হয়েছিল, এদের মূল যে ফলাফল যেটা বেরিয়ে আসে সেটা কি হয়েছিল, সেটা সেখানে ঠিক হয় যে কোনো প্রকারে এই বিভিন্ন রকম গ্যাসের নির্গমন ইত্যাদি বন্ধ করতে হবে। এবং এর জন্য সবচেয়ে বেশি দায়ী কে? উন্নত দেশগুলো। তো উন্নত দেশ তারা ঠিক করলো যে আমাদের স্বার্থ রক্ষার জন্য আমরা একটা আলাদা অর্গানাইজেশন করব। তখন OECD তৈরি হলো, অর্গানাইজেশন ফর ইকোনমিক কোঅপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট। ইকোনমিক কোঅপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট, তো এটাকেই নর্দার্ন এনভায়রনমেন্টাল ব্লক বলা হচ্ছে। খুব গুরুত্বপূর্ণ এই বিষয়গুলো মনে রাখবেন, এইগুলো আমাদের আন্তর্জাতিক সম্পর্ক, এই পলিটিক্স, এইগুলো বোঝার জন্য কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, তো তখন OECD তৈরি হলো। এবার OECD যদিও পরবর্তীকালে তার ফর্মটা চেঞ্জ করা হয়, তাদের উদ্দেশ্যগুলো চেঞ্জ করা হয়, সেটা আমরা পরে জানবো। কিন্তু এইটুকু জেনে নিন যে এরকম একটা ডিফারেন্সিয়েশন কিন্তু আছে, সকলে কিন্তু একমত নয় এবং তাদের মধ্যে নানা রকম পলিটিক্যাল বিষয় রয়েছে। আচ্ছা, এবার চলে আসবো কিয়োটো প্রোটোকলে। কিয়োটো প্রোটোকল কেন করা হয়েছিল? 1997-তে করা হয়। কেন করা হয়েছিল কিয়োটো? হ্যালো, গ্রিন হাউস গ্যাস ওটার নিঃসরণ কমানোর জন্য। হ্যাঁ, গ্রিন হাউস গ্যাসের নিঃসরণ কমাতে হবে। তার জন্য কি পরিবেশগত ক্ষতি হতে পারে, বিশ্ব উষ্ণায়নকে মোকাবিলা করতে হবে।
কিয়োটো থার্মাল ট্রিটি, এর আর একটা নাম কিয়োটো থার্মাল ট্রিটি। এবং 1997 এটা হয়েছিল। তার আগে ইউনাইটেড নেশন এনভায়রনমেন্ট প্রোগ্রাম ইউএনইপি এবং ওয়ার্ল্ড মেটেরোলজিক্যাল অর্গানাইজেশন ডাব্লিউএমও এরা সংঘবদ্ধ হয়ে একটা সংস্থা নিয়ে এসেছিল, সেটা হচ্ছে আইপিসিসি, ইন্টার গভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ। 1988-তে এরা তারা প্রতিষ্ঠা করেছিল। এবার এই আইপিসিসি এর গুরুত্বটা কোথায়? আইপিসিসির ফুল ফর্মটা কিন্তু খুব ভালো করে পড়বেন, ইন্টার গভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ। এবার এটা কিন্তু একটা ইন্টার গভর্নমেন্টাল প্যানেল, অর্থাৎ অন্য অনেক সংস্থা আছে যেখানে কিন্তু কোনো দেশের সরকারের সরাসরি ইনভলভমেন্ট সেটা কিন্তু কম বা নেই, কিন্তু এটা একটা স্পেসিফিক সংস্থা যেখানে শুধুমাত্র দেশের সরকারগুলো কিন্তু ইনভলভ থাকছে, তো এর আলাদা গুরুত্ব রয়েছে। তো এই আইপিসিসি এবং আরেকটা সংস্থা যেটা রিও সামিটের পরে তৈরি হয়েছিল সেটা হচ্ছে ইউএনএফসিসিসি, ট্রিপল সি, ইউএনএফসিসিসি। আচ্ছা, এই ইউএনএফসিসিসি এর ফুল ফর্মটা বলতে পারবেন? হ্যালো। ইউনাইটেড নেশনস ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ, এইটা কি? হ্যাঁ, ঠিক, ইউনাইটেড নেশন ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ, কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ সিসিসি, ট্রিপল সি, আর ইউনাইটেড নেশন এটা হচ্ছে ফ্রেমওয়ার্ক। তো এই হচ্ছে বিষয়। এবার আবহাওয়ার পরিবর্তন, আচ্ছা এই দুটো সংস্থার কথা কেন বললাম? কারণ এই দুটো সংস্থা মিলেই কিন্তু 1997-তে এই কিয়োটো প্রোটোকলটা আহ্বান করেছিল। ঠিক আছে, এই দুটো সংস্থাই কিন্তু কিয়োটো প্রোটোকল আহ্বান করেছিল। তো কিয়োটো প্রোটোকলের বিষয়বস্তুটা আমরা এখানে জানতে পারছি। এবং এই দুটো সংস্থা যারা এই কিয়োটো প্রোটোকল এর কথা বলেছিল, এই কিয়োটো প্রোটোকলটা নিয়ে এসেছিল, যারা কিয়োটো প্রোটোকলটার জন্য যারা দায়ী, সেই দুটো সংস্থা হচ্ছে আইপিসিসি এবং ইউএনএফসিসিসি। ঠিক আছে, তো কিয়োটো প্রোটোকলের আর একটা গুরুত্ব রয়েছে। এই যে প্রোটোকলগুলো সাইন হচ্ছে এগুলো কিন্তু সবকটাই ফলপ্রসূ হয়নি, কিন্তু কিয়োটো প্রোটোকলের একটা গুরুত্ব হচ্ছে এটাতে যে দেশ সই করবে সেই প্রোটোকলটা তারা কিন্তু মানতে বাধ্য থাকবে, অর্থাৎ এটা ছিল বাইন্ডিং। ঠিক আছে, এটা মনে রাখবেন, অন্য কোনো মানে চুক্তির ক্ষেত্রে সেটা কিন্তু করা সম্ভব হয়, এটা ছিল বাইন্ডিং। কারণ বিশ্ব উষ্ণায়নের যে প্রভাব সেটা সম্পর্কে সকলে মোটামুটি অবগত ছিল যে এটা এরকম হতে পারে, যেটা বর্তমানে আমরা দেখতে পাচ্ছি, বর্তমান পরিস্থিতিতে আমরা দেখতে পাচ্ছি জলবায়ু পরিবর্তন, বরফের গলন, সমুদ্রের উচ্চতা বৃদ্ধি, বিভিন্ন যে দ্বীপ রয়েছে সবার আগে সেগুলো তলিয়ে যাচ্ছে। আমরা যাবে বলতাম আগে, কিন্তু বর্তমান সময়ে দেখা যাচ্ছে বিভিন্ন দ্বীপগুলো কিন্তু তলিয়ে চলে যাচ্ছে জলের নিচে। তো যাই হোক, সেই সমস্তগুলোকে কন্ট্রোল করার জন্য, নিয়ন্ত্রণ করার জন্য এটা প্রোটোকলটা হয়েছিল। আচ্ছা, এবার ধরুন কোপেনহেগেন সম্মেলন, সেটা 2009 সালে এই সম্মেলনটা কিন্তু করা হয়েছিল। কোপেনহেগেন সম্মেলনটা ডেনমার্ক এখানে হয়েছিল, এবং এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হচ্ছে গ্রিন ক্লাইমেট
ফান্ড তৈরি করা, গ্রিন ক্লাইমেট ফান্ড। কারণ হচ্ছে এই দরিদ্র এবং ক্ষতিগ্রস্ত দেশ যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে, উন্নত দেশগুলোর কারণে যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে, তাদেরকে এখান থেকে অর্থ সাহায্য করা হবে। সেই জন্য এটা ছিল একটা গুরুত্বপূর্ণ দিক, তো এটা মনে রাখবেন। গ্রিন ক্লাইমেট ফান্ড এটা কোপেনহেগেন সম্মেলনে কিন্তু নেওয়া হয়েছিল। নেক্সট, প্যারিস সম্মেলন, COP21। আচ্ছা, এই COP মানে কি একটু বলুন, COP কি? COPটা কি? আমরা বলি COP21। কনভেনশন অফ পার্টিজ, যারা বিভিন্ন পরিবেশ সম্মেলনের স্বাক্ষরকারী দেশ রয়েছে, তাদের প্রতি বছর কিন্তু এই সম্মেলনটা হয়। রিও সামিটের পর থেকে প্রতি বছর এই সামিটগুলো কিন্তু হয়ে চলেছে। দেখবেন প্রতি বছর কোনো না কোনো গুরুত্বপূর্ণ জায়গাতে, শহরে এই সামিটগুলো হয়। তো সেরকমই 21তম যে সামিট 2015 সালের, সেইটা হয়েছিল প্যারিসে। এবং সেখানে রিও সামিটে যেমন অনেক কিছু বিষয় উঠে আসে, এই প্যারিস সম্মেলনেতেও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ জিনিস সেখানে উঠে এসেছিল। তো ফ্রান্সের প্যারিস এটা হয়েছিল, এবং এর মূল উদ্দেশ্য যেটা গ্রিন হাউস গ্যাসের নির্গমনকে নিয়ন্ত্রণ করা। এবং এই প্যারিস সামিটের ক্ষেত্রে ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স, এটা কিন্তু এই সামিটেই উঠে এসেছিল। ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স সম্পর্কে জানা আছে? হ্যালো, ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স জানি না, এটা তো শুনিও নি। ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স হচ্ছে যে সমস্ত দেশগুলো কর্কট ক্রান্তি এবং মকর ক্রান্তির মধ্যে রয়েছে, সেই দেশগুলোতে সৌর বিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনা সবথেকে বেশি। সৌর বিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনা সেখানে সবথেকে বেশি কর্কটক্রান্তি এবং মকরক্রান্তির মধ্যে। তো সেই দেশগুলো এগিয়ে এসে বিদ্যুৎ উৎপাদন করবে এবং অন্য দেশে বিদ্যুৎ সাপ্লাই করবে, সৌর বিদ্যুৎ। ঠিক আছে, ওয়ান সান ওয়ান গ্রিড, এটাও এই সম্মেলনে কিন্তু আসে। এবং এটা ফ্রান্সের প্রধানমন্ত্রী ইমানুয়েল ম্যাক্রন রাষ্ট্রপতি এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এরা দুজনে কিন্তু উদ্যোগ নিয়ে করেছিল। এবং সেই কারণে দেখবেন ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্সের যে হেডকোয়ার্টার, সেটা কোথায় রয়েছে? সেটা রয়েছে
হরিয়ানার গুরগাঁওতে। ওকে, তো এটা এই প্যারিসে এই সম্মেলনে উঠে এসেছিল, এটা মনে রাখবেন। ভবিষ্যতে দেখবেন এটা নিয়ে আরও অনেক ডেভেলপমেন্ট হচ্ছে। মানে ওয়ান সান ওয়ান গ্রিডের যে পরিকল্পনা, সেটা হচ্ছে ধরুন আমাদের পৃথিবীর অর্ধেকটা দিন অর্ধেকটা রাত্রি, তো যেখানে দিন থাকছে সেই জায়গাগুলোতে সৌরবিদ্যুৎ উৎপাদন হবে এবং যেখানে রাত্রি সেখানে সাপ্লাই হবে। আবার উল্টো দিকের অংশে যখন দিন হবে তখন উল্টো দিকে সাপ্লাই করা হবে। এরকমভাবে কিন্তু একটা পরিকল্পনা সারা বিশ্ব জুড়ে, একটা বিরাট বড় পরিকল্পনা হচ্ছে ওয়ান সান ওয়ান গ্রিড। যাই হোক, প্যারিস সম্মেলনটা মোস্ট ইম্পর্ট্যান্ট। এছাড়া এরকম আরও কিছু প্রোটোকল আছে, যেমন কার্টিগোনা প্রোটোকল 2000 সালে হয়েছিল, কানাডাতে হয়েছিল, জৈব সুরক্ষার জন্য এটা করা হয়। নাগোয়া প্রোটোকল যেটা হয়েছিল 2010 সালে জাপানে, নাগোয়া শহরে, ঠিক আছে। এবং এটা ছিল বন্য প্রাণীকে সুরক্ষা দিতে হবে। এবার দেখুন, এইটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা চার্ট। পরপর আমাদের এই ডেটগুলো, ইয়ারগুলো মনে রাখতে হবে, কবে এই আইনগুলো নিয়ে আসা হয়। দেখবেন এখান থেকে একটা ডাইরেক্ট প্রশ্ন কিন্তু এখান থেকে হয়। হাতি সংরক্ষণ আইন, বনভূমি আইন 1927, পশ্চিমবঙ্গের বন্যপ্রাণী সংরক্ষণ আইন, জলাভূমি আইন, এই যে পরপর সবকটো, এবং এই জল দূষণ আইন, বনভূমি রক্ষা আইন, বায়ু দূষণ নিয়ন্ত্রণ আইন, দুর্যোগ বজ্র নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা আইন কবে এসেছিল, কোন বছরে এসেছিল, এটা থেকে দেখবেন একটা প্রশ্ন অন্তত আসে। ঠিক আছে। পরিবেশ সুরক্ষা আইন, এনভায়রনমেন্ট প্রোটেকশন অ্যাক্ট 1986, গঙ্গা অ্যাকশন প্ল্যান 86, ন্যাশনাল ফরেস্ট পলিসি 88, পাবলিক লায়াবিলিটি ইন্স্যুরেন্স অ্যাক্ট 91, গন্ডার সংরক্ষণ আইন 92। তো এই যে প্রত্যেকটা ইনফরমেটিভ জায়গা রয়েছে এগুলো কিন্তু, এবং সবার লাস্ট যেটা জীব বৈচিত্র্য, বায়োডাইভার্সিটি জন্য আইন, সেটা 2002 সালে আসে। তো এই জায়গা থেকে একটা প্রশ্ন কিন্তু দেখবেন, আশা করা যায় এই জায়গা থেকে একটা প্রশ্ন থাকবে। ঠিক আছে। আচ্ছা, আরেকটা বিষয়, আপনাদের ওই ন্যাশনাল পার্কসের যে ট্রিক্স দিয়ে আমি যেটা বলেছিলাম, সেই ক্লাসটা কি করানো হয়েছিল? মানে রিসেন্ট আপনারা পুরাতন যারা করেছেন, ঠিক আছে, রিসেন্ট আমি কি করিয়েছিলাম সেটা? হ্যালো, হ্যাঁ বলুন। না স্যার, করানো হয়নি। আচ্ছা, ঠিক আছে। এখানে আর স্যার বলছি, শনিবার দিন ক্লাসের রেকর্ডিংটা। স্যাটারডে, ও আচ্ছা, ওটা শেয়ার করা হয়নি। ঠিক আছে, আমি ওটা পুরো দিয়ে দেবো, রেকর্ডিং দিয়ে দেবো, আপলোড করা আছে, শেয়ার করতে ভুলে গেছি, ওটা শেয়ার করে দেবো, আজকেরটাও পেয়ে যাবেন। আচ্ছা স্যার। স্যার আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে আপনি আগের দিন যে মক টেস্টের পিডিএফটা দিয়েছেন, ওটা তো আমি দিতে পারিনি, বাট আমার সবটা জানাও নেই, তো ওটা অ্যান্সার গুলো কোথায় পাবো? আনসার দেবো আপনারা। আজকে তো আমি পিডিএফটা দিয়েছি, আজকে যারা দিতে পারবেন দিয়ে রাখবেন, যাদের আজকে অসুবিধা হবে 2-1 দিনে পরে দেবেন। দেখুন, আরেকটা বিষয় বলি, মক টেস্টে প্রিপারেশান 100% প্রিপারেশান নিয়ে মক টেস্ট দেবো, তাহলে কোনো দিনই মক টেস্ট দেওয়া হবে না। আপনার প্রিপারেশান যদি 0 থাকে তাহলেও মক টেস্ট দেবেন, এটা আমার প্রত্যেককে বলার বিষয়। প্রিপারেশান 0 যদি থাকে তাও মক টেস্ট দেবেন, কারণ এরকম নয় যে আপনাদের পড়াশোনাটা শূন্য। ঠিক আছে, পরীক্ষার প্রস্তুতি 0 হতে পারে, পড়াশোনাটা শূন্য নয়, দীর্ঘদিন এই সমস্ত চর্চা করে আসছেন, ছোটো থেকে পড়ে আসছেন, সুতরাং কিছু না কিছু আপনাদের জানা আছে। এবং দেখবেন, খেয়াল রাখবেন, দেখুন মক টেস্ট দেওয়ার অনেক বেনিফিট আছে, এবং সেইগুলো যখন দেবেন, দিতে কিন্তু আপনাদের অনেক কিছু বিষয় জানতে পারবেন, আপনাদের ঘাটতি খামতি, সমস্যার জায়গা, হ্যাঁ, সিলি মিস্টেক কোথায় হচ্ছে, কেন হচ্ছে, সেটাকে কি করে আমরা সলভ করতে পারি, টাইমলি আমি সব দিতে পারছি কিনা, আমার জানা জিনিস আমার মাথায় ক্লিক করছে কিনা,
কিভাবে করলে, কিভাবে সলভ করলে আমি খুব তাড়াতাড়ি করতে পারবো, এরকম অনেক কিছু জিনিস জানতে পারবেন। সুতরাং এবং কোনো দিনই কোনো ব্যক্তি কখনোই বলতে পারেন না যে আমার প্রিপারেশান হচ্ছে 100%, এরকম কোনো দিনই হয় না, হওয়া সম্ভব নয়। ঠিক আছে, এমসিকিউ প্রশ্নেতে অন্তত সেটা বলা যায় না কখনোই। সুতরাং যেমনই পরিস্থিতি থাক না কেন পরীক্ষাটা দেবেন। আনসার দেবো আমি, একদম আন্ডারলাইন করা থাকবে, আনসার কি নয় একদম আন্ডারলাইন করা থাকবে, তো সেটাও দেখে নেবেন ভালো করে, মিলিয়ে নেবেন কত নাম্বার আপনি পাচ্ছেন, এবং প্রত্যেকটা কিন্তু নেগেটিভ করবেন। ঠিক আছে, বলছি স্যার এই গ্রুপেই দেবো অ্যান্সার গুলো, গ্রুপে দেবো, পিডিএফ করে গ্রুপে নে? গ্রুপে আনসারের পিডিএফটা গ্রুপেই দেবো। ক্লাসেরও ভিডিও যেগুলো রেকর্ডিং যেগুলো আছে সেইগুলো কিন্তু গ্রুপেতেই দেবো। ঠিক আছে, ফার্দার আরও যে মেটেরিয়ালস এমসিকিউ টাইপ বলুন বা শর্ট নোটস, যেগুলো আমি ইন্ডিয়ান জিওগ্রাফির একটা শর্ট নোটস দিয়েছিলাম আগের দিন, আমি আলোচনাও করেছি, হ্যাঁ। সেগুলো করবেন, এবং তার সাথে যে এমসিকিউগুলো পরপর দিচ্ছি সেগুলো কিন্তু করতে থাকবেন। ঠিক আছে, এর পরবর্তী সময় কিন্তু আরও অনেক মেটেরিয়াল দেবো, সেগুলোর প্রেশার আসবে, তো আপনারা যখনই যেটা দিচ্ছি সেগুলো পরপর করতে থাকুন। ঠিক আছে, এবং দুটো ব্যালেন্স করে চলবেন, সবসময় বলার যে এমসিকিউ মানে ফ্যাকচুয়াল ইনফরমেশন এবং তার সাথে কনসেপচুয়াল ক্ল্যারিটি, কনসেপ্টগুলো কিন্তু ক্লিয়ার রাখবেন সমস্তটায়, প্রত্যেকটা অধ্যায়ের প্রত্যেকটা বিষয়বস্তুর যে কনসেপ্ট সেটা যেন পরিষ্কার থাকে মাথার মধ্যে। ঠিক আছে, ওকে, আজকে ক্লাস এখানে কমপ্লিট করছি। ঠিক আছে স্যার। বলছি স্যার আরেকটা কোশ্চেন,